এদিকে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সবাই মিলে একসাথে বসে গল্প করতেছি আর টিভি দেখছি। তখনই আমার ছোট বোন সামিয়া বলল, আচ্ছা, ভাবিকে কবে এই বাড়িতে বউ করে নিয়ে আসবা বলো তো? তুই আবার এই সময় রিয়াকে নিয়ে পড়লি কেন? হ্যাঁ, একা একা বাসায় ভালো লাগে না, রোনাও নাই, ভাবি আসলে ভালো হবে। হ্যাঁ বাবা, সামিয়া ঠিকই বলেছে, রিয়াকে তাড়াতাড়ি বউ করে ঘরে নিয়ে আয়। আচ্ছা, দেখি কি করা যায়। রাতের খাবার খেয়ে রিয়ার সাথে একটু কথা বলে ঘুমিয়ে পড়লাম। ওরা কুড়িগ্রামে রওনা দিয়েছে। এদিকে রিয়া আর তার বাবা মা সকালে রিয়ার মামা বাড়িতে পৌঁছে গেল। সরোয়ার খান সেই সময় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। ছোট বোন আর ভাগ্নিকে দেখে খুশি হলেন। রিয়া আর তার বাবা মা ফ্রেশ হয়ে আসলে সবাই মিলে সকালের নাস্তা করল। সরোয়ার খান আজ তার ছোট বোনের সাথে খুব ভালো ব্যবহার করছে, যেটা রিয়ার আম্মুর কাছে আশ্চর্য লাগলো। রিয়ার মামাতো ভাই রাসেল রিয়া বাসায় আসার পর থেকেই চোখে চোখে দেখে রাখছে আর রিয়ার পাশে থাকার চেষ্টা করছে। রিয়া নিজেও সেটা বুঝতে পেরে রাগান্বিত অস্বস্তিতে পড়ছে। নাস্তা করার পর সবাই মিলে গল্প করতেছে। সরোয়ার খান হাসি মুখে সবার সাথে কথা বলছেন, কিন্তু হঠাৎ একটা ফোন আসায় সরোয়ার খানের হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। গল্প করার সময় সরোয়ার খানের ফোনে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? স্যার, আমি মিরাজ বলছি। হ্যাঁ মিরাজ, বলো। স্যার, আপনি কোথায় এখন? আমি তো বাসায় এখন। কেন? স্যার, দ্রুত অফিসে আসলে ভালো হতো স্যার। কি সমস্যা হয়েছে ফোনে বলো। স্যার, বিদেশি 2 কোম্পানির বায়াররা আমাদেরকে দেয়া অর্ডার থেকে প্রায় সব অর্ডার ক্যান্সেল করেছেন স্যার। হোয়াট? কি বলছো তুমি? ইয়েস স্যার, 14 কোটি টাকার অর্ডার ছিল, তার মধ্যে 12 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে স্যার। ওহ নো, আমি এক্ষুনি আসছি অফিসে। অফিসে যাইতেছি, রাতে ফিরে কথা হবে। সরোয়ার খান অফিসে চলে গেলেন। রিয়া ক্লান্ত থাকায় উপরে রিমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। রিমাকে দেখে প্রথম থেকেই রিয়া রাগান্বিত আর এড়িয়ে চলছে, কেননা এই রিমা রিয়ার ভালোবাসার মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে। বিকেলে রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে এসে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখতেছে। তখনই রাসেল ছাদে আসলো। রাসেলকে দেখে রিয়ার আনিচে লাগতে শুরু করলো। হাই রিয়া, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। একটা কথা বলবো? জি ভাইয়া, বলেন। প্লিজ আমাকে ভাইয়া আর আপনি করে ডাকিও না। কেন? আপনি তো আমার বড় ভাইয়া, তাই আমি ভাইয়া আর আপনি করেই বলবো। না, তুমি আমাকে তুমি করেই ডাকিও, না হয় নাম ধরেই ডাকিও প্লিজ। কেন জানতে পারি? এই হারামি কি আমার সাথে লাইন মারতে চায় নাকি? কেনর উত্তরটা আমি দেই রে আপু। আসলে রাসেল ভাইয়া তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, সেজন্য আপনি করে বলতে নিষেধ করছে। রিমার কথা শুনে রাসেল লজ্জায় দ্রুত ছাদ থেকে নিচে নেমে গেল। রিয়া তো রিমার কথা শুনে বুঝতে পারল, তাহলে এই কারণেই তার মামা তাদের এখানে আসতে বলেছে। রিয়া রিমার কথা শুনে মনে মনে হাসতে লাগলো আর বলল, মিস্টার রাসেল, তোমার এই স্বপ্ন জীবনেও পূরণ হবে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? চুপ না থেকে আমি কি করব? রাসেল ভাইয়া কিন্তু তোমার সত্যি লাভ করে, আর তোমাকে বিয়ের প্রস্তাব দিবে, সেই জন্যে বাবা তোমাদের আসতে বলা হয়েছে। সেটা তো বুঝতেই পারছি। আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার ভাইয়া আমাকে কতদিন থেকে লাভ করে? 2 বছর থেকে। তোমার জন্য একদম পাগল রাসেল ভাইয়া, তাই তো বাসায় সবাইকে রাজি করিয়েছে যেন তোমার সাথে ভাইয়ার বিয়ে হয়। ও আচ্ছা, তাহলে এবার আমার একটা কথা শুনে নাও। এই তোমার ভাইয়াকে বলে দিও, আমাকে বিয়ে করার স্বপ্ন তার কখনোই পূরণ হবে না, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। এটা কেমন কথা আপু? ভাইয়া এই কথা শুনলে মন খারাপ করবে। আর ভাইয়াকে কোন দিক থেকে তোমার অপছন্দ? দেখো রিমা, এ ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আমি নিচে গেলাম। রিয়া রিমার সাথে কথা বলে নিচে চলে গেল। রিমা রাসেলের রুমে গিয়ে রিয়ার কথাগুলো রাসেলকে বলল। রাসেল রিমাকে বলল যে সময় হলে নিজে থেকেই আমাকে বিয়ে করবে। এদিকে সরোয়ার খান অফিসে এসে
চিন্তিত অবস্থায় সমস্ত অফিসারদের নিয়ে বসে আছেন। আমাদের কোম্পানির এক এক করে সমস্ত অর্ডার হাতছাড়া হয়ে যাচ্ছে, আর আপনারা অফিসে বসে কি ডিমে তা দিচ্ছেন? স্যার এখানে তো আমাদের কিছু করার নেই। আমি কারণ জিজ্ঞাসা করাই তারা বলেছে আমাদের প্রোডাকশনের মান অনেক নিম্ন আর ভেজাল, তারা লস খেয়েছে তাই অর্ডার ক্যান্সেল করেছে। কিন্তু এভাবে মাঝপথে এসে অর্ডার ক্যান্সেল করলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে, পথে বসতে হবে আমাদের। স্যার আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি। ওহ নো, ব্যাংকের কাছে কোটি কোটি টাকা লোন নেওয়া আছে। 12 কোটি টাকার অর্ডারের কাজ প্রোডাকশন কমপ্লিট হয়ে প্রায় 50 কোটি টাকা লাভ হতো। সব লোন শোধ করে দিয়ে সুন্দরভাবে কোম্পানি চলতো, কিন্তু এখন তো মনে হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। স্যার আপনি নিজেই বায়ারদের সাথে কথা বলে দেখতে পারেন। সরোয়ার খান ম্যানেজারের কথা মতো বায়ারদের সাথে কথা বললেন, কিন্তু কোনো লাভ হলো না। সরোয়ার খান হতাশ হয়ে গেলেন। মিটিং শেষ করে সবাইকে ভালোভাবে কাজ করতে বললেন। অর্ডার যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সেগুলো দেশেই বিক্রি করার কথা বললেন। অতঃপর সন্ধ্যার পরে সরোয়ার খান বাসায় চলে গেলেন। কয়েকদিন অফিসে ভালোই ব্যস্ততায় কাটছে। রিয়া নেই, মনটাও আর ভালো লাগছে না। কয়েকদিন থেকে দেখতে পাই না আমার জানটাকে। অফিসে কাজ মোটামুটি ভালোই চলছে, সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। 12 কোটির এই অর্ডারের কাজটা কমপ্লিট করতে পারলে মিনিমাম 55 কোটি টাকা লাভ হবে। সমস্ত শ্রমিকদের এই মাস থেকে বেতনটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা সবাই আমার কোম্পানিতে কাজ করে খুব খুশি। রাতে অফিস শেষ করে বাসায় গিয়ে খাবার পর রিয়াকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাকে ছাড়া ভালো লাগছে না। আর তুমি কেমন আছো? আমিও তোমাকে ছাড়া ভালো নেই গো, আর এখানে এসে ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? আর কবে আসবে তুমি? তাহলে শোনো। এরপর রিয়া আমাকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। আমার রিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস ওদের হয় কি করে? কিন্তু তখনই একটা প্ল্যান মাথায় চলে আসলো। তাই রিয়াকে বললাম, রিয়া, একটা কথা রাখবা আমার? এভাবে বলছো কেন? তুমি আমার জান, আমার হবু স্বামী, আর তোমার কথা আমি রাখবো না? এটা কোনো কথা? বলো কি কথা? তুমি তোমার মামার বাসাতেই থাকো। যদি বিয়ের কথা বলে তুমি না বলবা। আমি আসতেছি 2-1 দিনের মধ্যে, এসে বিবাহ রেজিস্টার আর পড়িয়ে রাখবো, ঠিক আছে? ওদের আগে কিছু বলবে না, তারপর যা করার আমি করব। আচ্ছা জানো, বাকিটা আমি বুঝে গেছি। তোমার মাথায় কি প্ল্যান চলছে? রিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এদিকে সরোয়ার খান অফিসের চিন্তায় রাসেলের বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভুলে গিয়েছেন। ব্যাংক থেকে লোন পরিশোধ করার সময় আর মাত্র 6 মাস আছে, কিন্তু এভাবে লোকসান হতে থাকলে সেটা সরোয়ার খানের পক্ষে শোধ করা সম্ভব হবে না। আজকে সন্ধ্যায় অফিস থেকে এসে সবাই যখন একসাথে নাস্তা করতে বসেছে, ঠিক তখনই সরোয়ার খান রিয়ার বাবাকে বলল, আমি তোদের এখানে জরুরিভাবে আসতে বলেছি কিছু কথা বলার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে বলতে পারি নাই। তো আজ তোদের কারণটা বলি, কেন ডেকেছি। জি ভাইজান, বলেন কেন ডেকেছেন? আসলে রাসেল তোর মেয়ে রিয়াকে খুব পছন্দ করে আর ভালোবাসে, তাই আমরা চাই রিয়াকে রাসেলের সাথে বিয়ে দিতে। সরোয়ার খানের কথা শুনে তো রিয়ার বাবা মা আশ্চর্য হয়ে গেল। এসব কি বলছেন সরোয়ার খান? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে আর তিনি এখন প্রস্তাব দিচ্ছেন? কিন্তু রিয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা শুনলে তো সরোয়ার খান রেগে যাবেন এবং অনেক কিছু করবেন। তাই রিয়ার আম্মু বুদ্ধি করে কথাটা চেপে গেলেন। দেখেন ভাইজান, আপনারা প্রস্তাব দিয়েছেন, এখন আমরা ভেবে দেখি কি করা যায়। আর তাছাড়া রিয়ার মতামত নিতে হবে আমাদের। কেন রিয়ার মতামত নিতে হবে? কেন, বড়রা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। না ভাইজান, রিয়া এখন অনেক বড় হয়ে গেছে, সমস্ত সিদ্ধান্ত নেয়ার বয়স ওর হয়েছে, তাই এই বিষয়ে ওর মতামত নিতে হবে। ঠিক আছে, তোদের আমি 3 দিন সময় দিলাম, তোরা 3 দিন পর আমাকে জানিয়ে দিবি, তবে প্রস্তাবটা যেন হ্যাঁ হয়ে যায়। রিয়া তো সরোয়ার খানের কথা শুনে রেগে লাল হয়ে যায়। রাতে খাবার খাওয়ার পর যখন রিয়া রেদওয়ানের সাথে কথা বলছিল,
তখন রিমা শুনতে পায় যে রিয়া ফোনে কারোর সাথে কথা বলতেছে। রিমা সবকিছু শুনতে না পেলেও বুঝতে পেরে যায় যে রিয়া নিশ্চয়ই তার প্রেমিকের সাথে কথা বলছে, কেননা রিমা নিজেও প্রেম করে, তাই সহজেই বিষয়টা বুঝতে পেরে যায়। রিমা কাউকে কোনো কিছু না বলে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ চলে গেল। রিয়াকে অনেকদিন থেকে দেখতে না পেয়ে মনটা আর কোনো কাজেই টেকছে না। আমি সিদ্ধান্ত নিলাম যে কুড়িগ্রামে যাব আমি রিয়ার সাথে দেখা করতে। আজকে অফিসে এসে বসা মাত্রই মিরাজ আমাকে ফোন দিল। হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি। শোন, একটা গুড নিউজ আছে। বল। তারপর মিরাজ আমাকে বলল সরোয়ার খানের কোম্পানির লোন আর লোকসানের ব্যাপারে। আমি তো শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। মানুষকে ঠকানোর ব্যবসা করলে এমনই হয়। খুব ভালো নিউজ পেলাম বন্ধু, গুড জব। ভাই, এখন আমাকে ঢাকায় নিয়ে যা। তোর বাপি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। না, এখনই আসা যাবে না। পারলে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে এসে বিয়ে করে ভাবিকে নিয়ে যা। হ্যাঁ, সেটাই করতে হবে মনে হয়। আচ্ছা, রাখছি এখন। ওকে। মিরাজের সাথে কথা বলা শেষ করে আমি সুমন আর লিমনকে আমার রুমে ডাকলাম। হ্যাঁ বস, বলেন। শোন, আমি কয়েকদিনের জন্য কুড়িগ্রামে যাব। আজ রাতে তোরা অফিসে ভালোভাবে দেখিস, আর সব কাজ যেন সঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখিস। তুই কোনো চিন্তা করিস না, আমরা এদিকটা সামলে রাখবো। আমি রাতের ট্রেনেই কুড়িগ্রামে রওনা দিলাম, আর রিয়াকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি কুড়িগ্রাম আসতেছি। এদিকে রাসেল সবসময় রিয়ার পিছনে আঠার মতো লেগে থাকে। সবসময় রিয়ার মন জয় করার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। রিয়াকে সবসময় ভালোবাসার কথা বলে, কিন্তু রিয়া প্রতিবারই ইগনোর করে। রাসেল মাঝে মাঝে রাগান্বিত হয়, কিন্তু রিয়াকে কিছু বলতে পারে না। রাসেল সরোয়ার খানকে গিয়ে বলল যেন তাড়াতাড়ি রিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থাটা করে। সরোয়ার খান রিয়ার বাবা মাকে বিষয়টা বলে। রাতে রিয়ার বাবা মা রিয়াকে বিষয়টা জানায় যে তার মামা বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন রিয়া তার আম্মুকে বলে, আম্মু, তোমরা তো জানোই আমার বর কে হবে। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তোমার মামাকে বোঝায় কি করে? আম্মু, আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়া কাউকে আমার জীবনসাথী বানাতে পারবো না। তাই তোমরা আমাকে অনুমতি দাও, আমি কালকে রেদওয়ানকে বিবাহ করব। তারপর যা করার রেদওয়ান করবে। সে না হয় অনুমতি দিলাম, কিন্তু রেদওয়ান তো ঢাকায়, আর হঠাৎ বিয়ের কথা বললে ছেলেটা কি মনে করবে? বাবা, আমি রেদওয়ানকে সব জানিয়েছি, ও আজ আসতেছে এখানে। ঠিক আছে, তাহলে যেটা ভালো হয় সেটা করো। ওকে আম্মু। রাতে রিয়া শুয়ে শুয়ে রেদওয়ানকে নিয়ে ভাবতেছে। আজ রিয়ার মনে সেই খুশি লাগতেছে। রিয়ার মনের আশাটা কালকে পূর্ণ হতে চলেছে। রেদওয়ানকে নিয়ে ভাবতে ভাবতে রিয়া ঘুমিয়ে পড়ল। এদিকে রাসেল চিন্তিত মনে রুমে পায়চারি করতেছে। রিয়া বারবার রাসেলকে প্রত্যাখ্যান করতেছে। রাসেল সেটা মানতে পারছে না। রাসেলের খুবই রাগ হচ্ছে, কেন রিয়া ওকে বিবাহ করতে অস্বীকৃতি জানাচ্ছে। রাসেল মনে মনে ভাবছে, তাহলে কি রিয়ার কারোর সাথে রিলেশন রয়েছে নাকি? না, এই ব্যাপারটা একটু খোঁজ নিতে হবে। এদিকে সকালে আমি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসে নামলাম। কয়েক বছর পর নিজের জন্মস্থানে আসলাম। ট্রেন থেকে নামতেই পুরনো স্মৃতিগুলো ভালোভাবেই মনে পড়তে লাগলো। মিরাজকে সকালে স্টেশনে থাকতে বলেছিলাম। মিরাজের সাথে দেখা হয়ে গেল। দুজনে একটা হোটেলে গেলাম, অতঃপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রিয়াকে ফোন করে জানিয়ে দিলাম আমি পৌঁছে গিয়েছি। অতঃপর মিরাজের সাথে ওর বাসায় গিয়ে দুপুর পর্যন্ত ঘুমালাম। ঘুমটা ভাঙল রিয়ার ফোনের শব্দে। ফোন হাতে নিয়ে দেখি রিয়া ফোন করেছে। হ্যালো। ঘুম ভাঙেনি এখনো আমার জানুর? তুমি কেমনে জানলে যে আমি ঘুমাইছি? সারা রাত জার্নি করেছো, এখন ঘুমে থাকবে, এটা স্বাভাবিক। তোমার ফোন পেয়ে ঘুম ভাঙলো। ও, কখন কি করবা কিছু বললে না তো? বাহ, ম্যাডামের দেখি বিয়ে করতে আর তর সইছে না। এখন কি করতে হবে তাই বলো। তুমি বিকেল 3টার দিকে বাসা থেকে বের হবে আর সরাসরি ব্রিজের কাছে চলে আসবে। আমি সেখানেই থাকবো। তারপর সেখান থেকে কাজী অফিস।
সত্যি আজকেই বিয়ে করব আমরা? বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছ? হুম। হুম, আজ তোমাকে একদম চির আপন করে পাবো। খুশি তো হবই। তাহলে আমি যেটা বললাম সেটাই করো, আর সাবধান, বাসার কেউ যেন কোনো প্রকার সন্দেহ করতে না পারে। ওকে। রিয়ার সাথে কথা বলা শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে বাইরে হোটেলে গিয়ে খাবার খেলাম, আর তারপরে মিরাজ অফিসে চলে গিয়েছে। বেলা 2:30টার দিকে রুম থেকে বের হয়ে কুড়িগ্রাম ধরলা ব্রিজের দিকে রওনা হলাম। মিরাজকে ফোন দিয়ে ছুটি নিয়ে আসতে বললাম। ধরলা ব্রিজে পৌঁছানোর কিছুক্ষণ পর দেখতে পেলাম রিয়া চলে এসেছে, নীল শাড়ি আর হিজাব। এতে অপূর্ব সুন্দরী লাগছে আমার রিয়াকে। আমি তাকিয়ে আছি রিয়ার দিকে। রিয়া আমার কাছে এসে আঙুলে তড়ি মেরে জিজ্ঞেস করলো, এই যে আমার হবু বর, মুখটা বন্ধ করো, মশা ঢুকবে তো। আর এভাবে কি দেখো? আকাশ থেকে একটি পরী নেমে আসলো, তাকেই দেখতেছি। হয়েছে, আর পাম দিতে হবে না। দুজনে সেখানে একটা বেঞ্চে বসে কথা বলতে লাগলাম। আসার সময় রাসেল বা তার পরিবারের কেউ লক্ষ্য করেনি? না, তবে আমার মনে হয় রাসেল ভাই আমাকে সন্দেহ করছে। কেন? আমি এখানে আসার পর থেকে সারাক্ষণ আমার পিছনে লেগে আছে, কিন্তু আমি ইগনোর করেছি। তার বিবাহের প্রস্তাব আমি রাজি নই তাই। ও, তা আঙ্কেল আন্টি কি জানে যে আমি আসছি? হ্যাঁ, বাবা মাকে গত রাতে বলেছি। আব্বু আম্মু তোমার আমার বিবাহের জন্য অনুমতি দিয়েছেন। তাহলে তো কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে, এখন বাকিটা করলেই হয়। তাহলে এখানে বসে না থেকে চলো যাই। আরে আমার জানেমান, একটু ওয়েট করো, মিরাজ আসতেছে, ও আসলেই যাব। 10 মিনিটের মধ্যে মিরাজ চলে আসলো। 3 জন মিলে কয়েক মিনিট পর কাজী অফিসে চলে গেলাম। 4 জন সাক্ষী ছাড়া কাজী বিবাহ রেজিস্টার করবেন না, বিয়ে পড়াবেনও না। শেষে কাজীকে বোঝানোর পর কাজী রাজি হলো, বিবাহ রেজিস্টার আর পড়ানো হলো। আজ অনেক খুশি লাগছে, কেননা ভালোবাসার মানুষটাকে আপন করে পেলাম। রিয়া আর আমি আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেলাম। সমস্ত কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে এলো। মিরাজের কাজ থাকায় মিরাজ চলে গেল তাড়াতাড়ি। রিয়া আর আমি কিছুক্ষণ একাকী সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গায় বসলাম। রিয়ার চোখের দিকে আমি অপলকহীনভাবে তাকিয়ে ভাবতেছি, এই মেয়েটা আমার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। আমার সফল হওয়ার পিছনে এর অবদান অপরিসীম। অনেক ভালোবাসে রিয়া আমাকে। আজকে এই মেয়েটাকে আমার বউ হিসেবে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। কি গো আমার বরমশাই, এভাবে তাকিয়ে কি দেখছো? আমার বউটাকে দেখছি, কত সুন্দর লাগছে আমার বউটাকে এই নীল শাড়িতে। আগে সুন্দর লাগেনি বুঝি? কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। রিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে জড়িয়ে ধরে বলল, আজকে আল্লাহ আমার সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করেছেন। আজ আমার ভালোবাসা পূর্ণতা পেল। আমার মনের মানুষকে আমি চির আপন করে পেলাম, যেটা সব মেয়ের ভাগ্যে তার ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া হয় না। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। গো, আজ আমি অনেক অনেক হ্যাপি। আমিও অনেক খুশি, কিন্তু একটা বিষয়ে মনটা খারাপ। কি বিষয়? বিয়ে হয়ে গেল, কিন্তু আজকে বাসর হবে না। বউটাকে আদরও করতে পারবো না। ওরে দুষ্টু, খুব শখ বুঝি বাসর করার। চলো তাহলে আজ কোথাও গিয়ে রাতটা স্মরণীয় করে রাখি। না, সেটা করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। সময় মতো সব হবে। রিয়া আর আমি আমার বাবার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলাম, দোয়া করলাম। এরপর রিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি মিরাজের বাসায় চলে আসলাম। এদিকে বিকেলে যখন রিয়া সেজে গুজে বেরোতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, তখনই রাসেল আর রিমা বিষয়টা লক্ষ্য করে। রিমা বুঝতে পারে এই অপরিচিত জায়গায় হয়তো রিয়া তার প্রেমিকের সাথেই দেখা করতে যাচ্ছে, কারণ এখানে তাদের পরিচিত কেউ নেই। রাসেলও রিয়াকে সন্দেহ করছে, তাই রাসেল মনে মনে রিয়ার পিছু নেওয়ার কথা চিন্তা করল। রিয়া বাসা থেকে বের হলে রাসেলও বের হয়। রাস্তায় রাসেলের সাথে তার এক বন্ধুর দেখা হয়ে যায়। বন্ধুর সাথে কথা বলা শেষ করে চারদিকে তাকিয়ে দেখে রিয়া যে রিকশায় উঠেছে
সেটা আর দেখা যাচ্ছে না। রাসেল বুঝতে পারল রিয়াকে ফলো করা সে মিস করে গিয়েছে ওই বন্ধুর সাথে কথা বলতে গিয়ে। অতঃপর বন্ধুকে কয়েকটা গালি দিয়ে বাসায় চলে আসলো। সন্ধ্যা হওয়ার পরেও যখন রিয়া বাসায় আসতে দেরি হচ্ছে, রাসেলের মনে সন্দেহ দানা ততই বেঁধে যাচ্ছে। রাসেল ভাবছে হয়তো রিয়া রিলেশন করে আর সেই ছেলের সাথে দেখা করতেই গিয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ পর রাসেল ছাদে দাঁড়িয়ে রিয়াকে নিয়ে ভাবার সময় নিচে লক্ষ্য করে দেখল রিয়াকে একটা ছেলে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। রাসেল এই দৃশ্য দেখে তো রাগে একদম লাল হয়ে গেল। দ্রুত নিচে ড্রয়িং রুমে এসে দেখে রিয়া বাসায় প্রবেশ করেছে। ড্রয়িং রুমে তখন সবাই ছিল। রাসেল রিয়াকে বলল, রিয়া, এই সন্ধ্যাবেলা তুমি কোথায় থেকে আসলে? রাসেলের এমন প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে যায়। কেন আপনি এই কথা জিজ্ঞাসা করছেন? আর আমি যাওয়ার সময়ই তো বলে গিয়েছিলাম কাজ আছে আর ঘুরতে যাব। কার সাথে গিয়েছো? বয়ফ্রেন্ডের সাথে নাকি? নিজের সীমা অতিক্রম করবেন না ভাইয়া। আমাকে এভাবে প্রশ্ন করার অধিকার একমাত্র আমার বাবা মায়ের আছে, আপনার নেই। রিয়া রাসেলের কথা শুনে রেগে গিয়েছে। রুমে উপস্থিত সবাই বুঝে গিয়েছে যে দুজনার কথাবার্তা কোন দিকে মোড় নিচ্ছে। তখন সরোয়ার খান বললেন, রাসেল, তুই আমার হবু বৌমাকে এইভাবে প্রশ্ন করছিস কেন? মেয়েটা হয়তো রুমে বসে সারাদিন বোর হচ্ছিল, তাই বেরোতে গেছে। এতে সমস্যা কোথায়? সমস্যা আছে, রিয়া একটা ছেলের সাথে ঘুরতে গিয়েছে। মানে তুই জানলি কি করে? আমি ছাদে দাঁড়িয়ে থেকে দেখেছি ছেলেটা রিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। রাসেলের কথা শুনে রিয়ার বাবা মা বুঝতে পেরেছে ছেলেটাকে। রিয়া, রাসেল কি বলছে সব? ছেলেটা কে? আমার অফিসের বস, আর তিনি এখানে একটা কাজে এসেছেন, তাই গিয়েছিলাম সেখানে। আর তিনি বিবাহিত। আর কিছু জানার আছে কি? এই কথা বলেই রিয়া রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেদনের সাথে কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু রাসেলের রাগ কমছেই না। রাসেল ভাবছে ওই ছেলেটা কে, আর রিয়া আমার উপর রাগ দেখানোর সাহস পেল কোথায়। রাসেল কনফিউশনে থাকলেও রিমার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছে। কেননা রিয়া যখন নিজের রুমে যাচ্ছিল তখন রিমা রিয়ার হাতে আংটি দেখতে পেয়েছিল, যেটা বেড়াতে যাওয়ার আগে রিয়ার হাতে ছিল না। কুড়িগ্রামে 4 দিন থেকে নিজের কিছু কাজ শেষ করে ঢাকায় ফিরে যাওয়ার জন্য টিকিট করলাম। কাল সকালেই ঢাকায় চলে যাব। রিয়াকে বলে দিয়েছি যদি বিবাহের জন্য চাপ দেয় তাহলে রিয়া 6 মাসের সময় চেয়ে নেবে, তারপর জমবে আসল খেলা। কাল সকালে যেহেতু ঢাকায় চলে যাব তাই রাতের বেলা একটু ঘুরতে বের হলাম। মিরাজকে সাথে ডাকলাম, কিন্তু হালায় প্রেমে ব্যস্ত, তাই যাবে না। সো একাই বের হলাম। মিরাজের বাসা থেকে আমার পুরান বাসাটা বেশি দূরে না। রাতে ঘোরাফেরা করে বাসায় আসার সময় নিরিবিলি রাস্তার পাশ থেকে একটা মেয়ের চিৎকারের গলা শুনতে পেলাম। আমি শব্দটা অনুসরণ করে এগিয়ে গেলাম। দেখতে পেলাম 2টা ছেলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটাকে লক্ষ্য করার পর চিনতে পারলাম এটা রিমা। একবার ভাবলাম ওকে বাঁচানোর জন্য সামনে যাব না, কিন্তু নিজের বিবেক বলছে যে সে তোমার শত্রু হলেও একটা মেয়ে, তাকে বিপদে পড়তে দেখে পালিয়ে যাওয়া ঠিক নয়। শেষে গিয়ে ছেলে দুটোকে পিটিয়ে রিমাকে ছাড়িয়ে নিলাম। রিমা ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। ছেলে 2টা চলে যাওয়ার পর রিমা আমাকে ধন্যবাদ জানাতে যেই না আমার সামনে আসলো, আমাকে দেখে একবারে আশ্চর্য হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে আমাকে দেখে। মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথাটা নিচু করে ফেলল। তাকিয়ে দেখতে পেলাম চোখ থেকে পানি পড়ছে। নিচের দিকে তাকিয়ে থেকেই বলল, আমি তো তোর শত্রু। শত্রু হওয়ার পরেও কেন বাঁচালি আমাকে তুই ওই পশুদের হাত থেকে? আপনি আমার শত্রু ঠিকই, কিন্তু আপনি একটা মেয়ে। আমার চোখের সামনে কিছু নরপশু একটা মেয়ের ইজ্জত হরণ করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখব, সেটা কখনোই হতে পারে না। আমি যে অন্যায়গুলো তোর সাথে করেছি তারপরেও তুই আজ আমার জীবন, আমার ইজ্জত রক্ষা করলি। ধন্যবাদ দিলেও সেটা কম হয়ে যাবে। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও এই একই কাজটা করতাম। কিন্তু তুই আমাকে আপনি করে বলছিস কেন? আপনি খান গার্মেন্টসের মালিকের মেয়ে, আর আমি সামান্য একটা রাস্তার গরিব ছেলে যার বাবা মা একসময় আপনাদের বাসায় কাজের লোক ছিল।
আপনাকে তুমি বা তুই করে বলার দুঃসাহস আমার নেই। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রিমাকে তার বাসায় পৌঁছে দিতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। বেশি দূর নয় তার বাসা। এদিকে রিমাকে যখন তার দুই ছেলে বন্ধু মিলে রেপ করার জন্য ধরে নিয়ে যাচ্ছিল, তখন একটা ছেলে হুট করে এসে রিমাকে চরম সর্বনাশের হাত থেকে রক্ষা করল। রিমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ছেলেটিকে কৃতজ্ঞতা জানানোর জন্য যখন ছেলেটির কাছে গিয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল, তখন রিমা আসমান থেকে পড়ল। অবাক হয়ে গিয়েছে ছেলেটাকে দেখে, কেননা ছেলেটি আর কেউ নয়, যাকে কয়েক বছর আগে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল সেই রেদওয়ান। রিমা রেদওয়ানের দিকে তাকিয়ে ভাবতে লাগল, যে ছেলেটিকে সেই মিথ্যা অপবাদ দিয়ে বাসা ছাড়া করেছিল, আজ সেই রেদওয়ান ওকে বাঁচিয়ে নিল। রিমা বারবার নিজের বিবেকের কাছে ক্ষতবিক্ষত হতে লাগল। রেদওয়ান রিমাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রিমা নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে তার করা অন্যায়ের কথাগুলো ভাবতে লাগলো আর কাঁদতে লাগলো। রিমা ভাবতে লাগলো সে যে অন্যায় করেছে হয়তো তার ক্ষমা সে কখনোই পাবে না। রিমা ঠিক করলো পরের বার রেদওয়ানের সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নেবে, আর আজ থেকে সে ভালো মেয়ে হয়ে যাবে। ভাবতে ভাবতে রিমা ঘুমিয়ে পড়ল। আমি রিমাকে ওর বাসায় পৌঁছে দিয়ে মিরাজের বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মিরাজকে কিছু প্ল্যান বুঝিয়ে দিয়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে রিয়াকে ফোন দিয়ে জানালাম। রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ট্রেনে উঠলাম। 7:15 ট্রেন ছেড়ে দিল। রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। সারা দিন জার্নি করে সন্ধ্যা 6টায় ঢাকায় পৌঁছে গেলাম। স্টেশনে নেমে বাসায় রওনা হলাম। বাসায় পৌঁছে সবার সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসলাম। তখন আম্মু বলল, বৌমাকে সাথে নিয়ে আসলি না কেন? আম্মু, ওরা আসবে আর কয়েকদিন পর। যাক, অবশেষে আমার ছেলেটা একটা বৌমা ঘরে আনতেছে তাহলে। মামি, যেভাবে তোমরা সবাই মিলে রিয়াকে নিয়ে আয় বলে মাথা খারাপ করেছ, তাই শুভ কাজটা করেই নিলাম। উফ, তাই নাকি? শুধু আমাদের কথাই বিয়ে করলি মনে হয়, নিজে যে দিওয়ানা। ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। আমি তোমার একমাত্র বোন, আর আমি তোমার বিয়েতে থাকতে পারলাম না। দেখ বোন, আমার পরিস্থিতি সেরকম ছিল না। সমস্যা মিটে গেলে তো অনুষ্ঠান করবই, তখন এনজয় করবি। নাস্তা করে রুমে এসে রিয়াকে কল দিলাম। রিং হচ্ছে, কিন্তু রিয়া ফোনটা রিসিভ করছে না। কয়েকবার কল দেওয়ার পরেও যখন রিসিভ হলো না, তখন আমার একটু চিন্তা হতে লাগলো। ব্যাপারটা কি? কোনো সমস্যা হলো নাকি? এদিকে সকালে রিমা বাসায় গতকাল রাতের ঘটনা বলে দিয়েছে। শাহরিয়ার খানের মেয়ের মুখে সব শুনে পুলিশকে বলে দিয়েছে। পুলিশ ছেলে দুটোকে গ্রেফতার করেছে। শাহরিয়ার খান মেয়েকে জিজ্ঞেস করেছিল যে ছেলেটা ওকে বাঁচিয়েছে তার পরিচয় কি, কিন্তু রিমা বলেনি। রিমা ভেবেছে হয়তো রেদওয়ানের কথা বললে সরোয়ার খান চিৎকার চেঁচামেচি করবে। সকালবেলা খাবার টেবিলে শাহরিয়ার খান, রিয়ার বাবা মা আবারও বিয়ের ব্যাপারে কথা বললেন। রিয়ার বাবা মা বললেন যে রিয়া বিয়েতে রাজি নয়, তাই তারা কয়েক মাসের সময় চান যেন রিয়াকে বোঝাতে পারেন। সরোয়ার খান রিয়ার বাবা মাকে সময় দিলেন, কিন্তু রাসেল বুঝে গিয়েছে যে রিয়া তাকে নিজের ইচ্ছায় বিয়ে করবে না, প্রয়োজনে জোর করে বিয়ে করবে, শুধু সময়টা আসুক। রাতে সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু রিমা রুমে ছিল। রিমা নিচে আসার সময় রিয়ার সামনে এসে শুনতে পেল রিয়ার ফোনটা বাজতেছে। রিমা রিয়ার রুমে গিয়ে ফোন হাতে নিয়ে অবাক হয়ে গেল। ফোনের নম্বরটা ওয়ালপেপার দিয়ে সেভ করা, জান পাখি নাম দেয়া। রিয়া আর রেদওয়ানের ছবি দিয়ে রাখা আছে। রিমা বুঝতে বাকি রইল না যে রিয়া কেন রাসেলকে বিয়ে করতে চায় না। রিয়ার হাতে সেদিন আংটি দেখে রিমার মনে হয়েছিল রিয়া গোপনে বিয়ে করেছে। আজ সেটার প্রমাণ রিয়ার ফোনে পেল। রিমা ভাবল বাসায় বলে দেবে, কিন্তু রিমার মন সায় দিল না। রিমার বিবেক বলল যে যেই ছেলে তোকে বাঁচিয়েছে তার কোনো ক্ষতি সে আর করতে পারে না। রিমা ব্যাপারটা চেপে গিয়ে রিয়াকে গিয়ে ফোনে কল আসার ব্যাপারটা জানিয়ে দিল।
ঢাকা থেকে ফিরে পরদিন অফিসে গিয়ে সব কাজ দেখলাম। আমার বন্ধুরা সব কাজের হিসাব দিল। কাজ সঠিকভাবেই এগিয়ে চলছে। কয়েকদিন আগে রিয়া ঢাকায় এসেছে, এখন অফিসেও আসে, মাঝে মাঝে আমার বাসায় গিয়েও থাকে। এখন তো রিয়া আমার বউ, তাই যে কোনো সময় রিয়া আমার বাসায় যেতে আসতে পারে। এদিকে 12 কোটি টাকার অর্ডারের কাজগুলো আজকে কমপ্লিট হয়ে গিয়েছে, কালকে শিপমেন্ট করতে হবে। আজ এই বড় কাজটি কমপ্লিট হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি অনেকটাই আমার ব্যবসায় সাকসেস হয়েছি। যথাসময়ে বাইরের কাছে তাদের অর্ডারের প্রোডাকশন পৌঁছে গেল। এই 2 মাসে আশা করেছিলাম মিনিমাম 50 কোটি টাকা লাভ হবে সমস্ত হিসাব মিটিয়ে দেওয়ার পর, কিন্তু আল্লাহর রহমতে তার থেকেও বেশি হয়েছে। দেখতে দেখতে আরও 7 থেকে 8 মাস অতিবাহিত হয়ে গেল। দেশ বিদেশে এখন আমার কোম্পানি অনেক বিখ্যাত হয়ে গিয়েছে, শ্রমিকও অনেক বেড়েছে, আর বেড়েছে অর্ডার। খান কোম্পানির শতভাগ অর্ডার এখন আমার কোম্পানিতে চলে আসছে। এখনো মাঝে মাঝে রাতে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। মনে মনে বলি, সেদিনের চুরির মিথ্যা অপবাদ নিয়ে যে ছেলেটি বাসা ত্যাগ করেছিল, যে ছেলেটি তার বাবাকে হারিয়ে কঠিন সংগ্রাম করেছে, আজ সে কোটি কোটি টাকার মালিক। এখন শুধু খানদের পতন হওয়ার সময়ের ব্যাপার মাত্র। কুড়িগ্রাম থেকে খান গার্মেন্টসের অনেক কর্মী এখন আমার কোম্পানিতে চাকরি করছে। রাতে অফিস থেকে বাসায় এসে রিয়ার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। রিয়ার বাবা মা সরোয়ার খানের কাছে 6 মাসের সময় চেয়ে নিয়েছিল, কিন্তু 1 বছর হয়ে গেল। এদিকে সরোয়ার খান এবং তার ভাই সেলিম খান বড় বাবা, তিনি বিদেশে ছিলেন, কিছুদিন আগেই দেশে এসেছেন। বিজনেসের লস খেয়ে যেন একদম অসহায় হয়ে পড়েছেন। প্রায় 200 কোটি টাকার মতো ব্যাংকে ঋণ রয়েছে। আগামী সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে তাদের কোম্পানি এবং বাড়ি হয়তো ব্যাংকের কাছে চলে যাবে। এই 1 বছরে তাদের ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। 2 ভাই তাদের ব্যবসা ধ্বংসের জন্য রোহানা গার্মেন্টসকে দায়ী ভাবে। সেলিম খান এর মেয়ে সোনিয়া কয়েক মাস আগে বিবাহ হয়, কিন্তু স্বামীর সংসারে বনিবনা না হওয়ায় তার মেয়ে এখন বাবার বাড়িতে। রিমা আর মিতু ওদের একই অবস্থা। রিমার অহংকার কমলেও বাকি তাদের এই দুরবস্থার পরেও অনেক অহংকারী, কিন্তু তারা ভুলে গিয়েছে যে টাকার জোরে তারা এত অহংকার করে আজ তারা সব হারাতে চলেছে। আজকে সকালে খাবার টেবিলে রাসেল সরোয়ার খানকে রিয়ার কথা মনে করিয়ে দিল। সরোয়ার খান রিয়ার বাবা মাকে ফোন করে আসতে বলল। সরোয়ার খান বলে দিলেন প্রয়োজন হলে জোর করে বিয়ে দেওয়া হবে, তারা যেন তাড়াতাড়ি চলে আসে। অন্যদিকে ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে যে তারা 3 দিনের মধ্যে টাকা না পেলে তাদের বাড়ি গাড়ি কোম্পানি সবকিছু নিলামে তুলবে। আজকে অফিসে গিয়ে মিরাজের কাছে জানতে পারলাম খানদের সবকিছু নিলাম হবে। মিরাজ গতকাল ঢাকায় এসেছে। মিরাজের কাজ শেষ। মিরাজকে বললাম আমার হয়ে খানদের বাড়ি গাড়ি কোম্পানি নিলামে কিনে নিতে। আমি চেক আর স্টাম্প এবং দলিল তৈরি করে মিরাজকে দিলাম। মিরাজের সাথে লিমনকে পাঠিয়ে দিলাম। মিরাজকে সরোয়ার খান চিনতে পারবে, কিন্তু লিমনকে চিনতে পারবে না। মিরাজ আর লিমনকে সব বুঝিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে মনে বাবাকে ডেকে বললাম, বাবা, আমি আমার প্রতিজ্ঞা পুরোপুরি পূরণ করার সময়ের ব্যাপার মাত্র। রাতে অফিস থেকে বাসায় আসার সময় রিয়া আমার সাথে আসলো। খাবার পর রুমে গিয়ে শোবার পরে রিয়া বলল, জান, গতকাল মামার ফোন দিয়ে ডেকেছে, এখন কি করব? 1 সপ্তাহ পর চলে যাবা। তোমাকে জোর করে বিয়ে দিতে চেষ্টা করবে ওরা, আর তখনই আমি চলে যাব সেখানে। তারপর আসল খেলা হবে। ওকে আমার লক্ষ্মী বর। বিয়ের এতদিন হয়ে গেল, কিন্তু এখনো আমাদের বাসর হলো না। আমার না মা হতে খুব ইচ্ছে করছে গো। তাই আমিও ভাবছি তুমি কুড়িগ্রাম যাওয়ার আগে শুভ কাজটা সেরে ফেলার কথা। শুধু ভাবলে হবে নাকি, কাজটাও তো করতে হবে। ওরে আমার দুষ্ট বউ রে, বরের আদর নিতে তর সইছি না বুঝি? না, অনেক ওয়েট করেছি, আর নয়। এই বলেই রিয়া আমাকে কিস করতে শুরু করলো। আমিও রিয়ার ডাকে সাড়া দিলাম। শুরু হয়ে গেল
আমাদের দুজনের রোমান্স শেষ করার পর রিয়া আমার বুকে মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি রিয়ার কপালে একটা কিস দিলাম। রিয়া আরও জোরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কি আমার বউটা এখন খুশি তো? আমার দুষ্টু বর, এখন ঘুমাই চলো, রাত অনেক হয়ে গেছে। আমি ভাবছি আর একবার বউটাকে আদর করে তারপর ঘুমাবো। এই দুষ্টু, একদম আর দুষ্টুমি চলবে না, চুপচাপ আমাকে ঘুমাতে দাও। অতঃপর রিয়াকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার একটু দেরিতেই ঘুম ভাঙল। উঠে দেখি রিয়া আমার পাশে নেই। সামনে তাকিয়ে দেখি আমার কিউট মিষ্টি বউটা আয়নার সামনে সাজতে বসেছে। আমি আস্তে করে উঠে গিয়ে পিছন থেকে বউটাকে জড়িয়ে ধরলাম। ঘুম ভাঙছে আমার বরটার? ভাঙছে। যাও এখন ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে ডেকে গেছে আম্মু। বউটাকে ছাড়তে ইচ্ছে করছে না। এখন দুষ্টুমি না করে যাও তাড়াতাড়ি। গোসল দিয়ে ফ্রেশ হয়ে রিয়া আর আমি নিচে গিয়ে সবাই মিলে নাস্তা করলাম। সারাদিন রিয়াকে নিয়ে ঘোরাঘুরি করলাম, বাসায় আড্ডা দিলাম। সন্ধ্যাবেলা রিয়াকে বাসায় রেখে আসলাম। দুদিন পর লিমন আর মিরাজ ফোন দিয়ে আমাকে বলে দিল সময় মতো ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় সরোয়ার আর সেলিম খানের বাড়ি, গাড়ি এবং কোম্পানি নিলামে তুলেছে। আমার কথা মতো লিমন সবকিছু আমার নামে কিনে নিয়েছে। দলিল আর স্টাম্পে সবকিছু ভালোভাবে স্বাক্ষর করে নিয়েছে। লিমন তাদের বলেনি যে ওই সবকিছুর আসল মালিককে, কারণ আমি না করে দিয়েছিলাম। লিমনের কাছে ওই নিউজটা শোনার পর থেকে মনে অনেক শান্তি লাগতেছে। আজ আমি আমার ওয়াদা পুরোপুরিভাবে রাখতে পেরেছি। মনে মনে বললাম, বাবা, আমি আমার ওয়াদা পূরণ করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। বাসায় সবাইকে জানিয়ে দিলাম। মায়ের চোখে পানি দেখতে পেলাম, তবে সেটা প্রশান্তির পানি। কয়েকদিন রিয়া আর আমি দুজনে একসাথে অনেক সময় কাটালাম। আজকে রাতে রিয়া সপরিবারে কুড়িগ্রাম চলে যাবে। রিয়াকে কিছু কথা বুঝিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে সরোয়ার খান আর সেলিম খান বিজনেসে লস খেয়ে একদম অসহায় হয়ে পড়েছে। আর দুদিন পর তাদের সব কিছু নিলামে তোলা হবে। সরোয়ার খান তাদের বন্ধুদের কাছে হেল্প চেয়েও কোনো হেল্প পেল না। একটা সময় সরোয়ার খান ভেবেই নিয়েছে যে তার সব কিছু শেষ হয়ে গেল। দুদিন পর ব্যাংকের কর্মকর্তারা এসে সরোয়ার খান আর সেলিম খানের কাছে এসে পাওনা টাকা চাইলেন, কিন্তু তারা দিতে পারল না। 1 ঘন্টা পর নিলাম ডাকলেন। নিলামে অনেক লোক অংশগ্রহণ করেছেন। লিমন সবকিছু নিয়ে সবার সামনে গিয়ে বসলেন। মিরাজ সরোয়ার খানের আশেপাশেই থাকছেন, কেননা লিমনের সাথে থাকলে সরোয়ার খান সন্দেহ করতে পারেন। তাই নিলাম শুরু হওয়ার পর ডাক শুরু হলো 2 কোটি টাকা দিয়ে। লোকজন তাদের মন মতো দাম বলতেছে। সব শেষে নিলাম সর্বোচ্চ 8 কোটি টাকা বলল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কে এই ব্যক্তি যে একেবারেই 8 কোটি টাকা দাম বলল। শেষে লিমন এর দাম সর্বোচ্চ হওয়ার কারণে নিলামের ডাক লিমনের পক্ষে চলে গেল। টাকা পেমেন্ট করে দিয়ে দলিল এবং স্টাম্পে স্বাক্ষর নিয়ে নিল। চেক এবং দলিলে অন্য কারো নাম দেখার পর লিমনকে জিজ্ঞাসা করল যে এই ব্যক্তিকে। লিমন জানিয়ে দেয় নিলামে ক্রয় করা সব কিছুর মালিক ইনি, আমার বস। সব কাজ শেষ করে লিমন রেদওয়ানকে জানিয়ে দিল সরোয়ার খানের পরিবারকে বাসা ছেড়ে দেওয়ার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। সবকিছু হারিয়ে হতাশা মন নিয়ে সরোয়ার খান বাসায় চলে গেল। বাসায় গিয়ে সবাই টেনশনে বসে আছে, কি থেকে কি হয়ে গেল। ব্যাংকের সমস্ত ঋণ পরিশোধ করার পর 1 কোটি টাকা রয়েছে খানদের কাছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল এই টাকা দিয়ে একটা বাড়ি কিনে নিয়ে ছোট একটা ব্যবসা করবে। এত কিছু হারানোর পরেও সরোয়ার খান তাদের অহংকার একটুও কমেনি। রিয়া আর তার বাবা মা পরদিন সকালে এসে খানদের বাসায় পৌঁছে গেল। রিয়াকে দেখে রাসেল খুবই খুশি হয়েছে। রাসেল মনে মনে ভাবতেছে এবার সে রিয়াকে আপন করে পাবে। রাসেল রিমার সামনে গিয়ে বলল এবার আর বিয়েতে কোনো সমস্যা হবে না। রাসেলের কথা শুনে মনে মনে বলছে, তুমি যা কিছুই করো না কেন, রিয়া কোনোদিনও তোমার হবে না, কেননা রিয়া বিবাহিত। সারা দিন এভাবেই কাটল। সন্ধ্যাবেলা যখন পুরো পরিবার নাস্তা করতে বসেছে, তখন সরোয়ার খান রিয়ার বাবা মাকে জিজ্ঞাসা করলেন,
তোমরা কি ভাবলে? বিয়ের ডেট কবে? ভাইজান, আমার মেয়েকে জিজ্ঞেস করেন সে কথা। রিয়াকে কি জিজ্ঞেস করব? ওর মত নেওয়ার দরকার নেই। ওর বিয়ে আগামী 3 দিনের মধ্যে রাসেলের সাথে হবে। সরোয়ার খানের কথা শুনে তো রিয়া রাগে আগুন হয়ে গেল, কিন্তু এখনই কিছু বলল না। না ভাইজান, রিয়া এখন আর ছোট নেই, সে এখন চাকরি করে, সাবালিকা সে, তাই রিয়ার মতামতেরও দরকার আছে। তুমি চুপ করো, রিয়ার কোনো মতামত নেওয়া হবে না। রাসেলের সাথেই ওর বিয়ে হবে আগামী বুধবার, এটাই ফাইনাল। দুই ভাইয়ের কথা শুনে তো রিয়া আরও রেগে গেল। রাসেল খুব খুশি হয়েছে যে আর 2 দিন পর রিয়া ওর বউ হবে। এবার রিয়া মুখ খুলল। সরি মামা, আমি রাসেল ভাইকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি জন্য তুমি রাসেলকে বিয়ে করতে পারবে না? কি নেই ওর যে ওকে বিয়ে করতে পারবে না? কিছু থাক বা না থাক সেটা বড় কথা নয়, আমি তাকে বিবাহ করতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের সামনে আমার ছেলের সাথে বিয়ের প্রস্তাব নাকচ করে দিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো যে এ বাড়ির মেয়েরা আমাদের 2 ভাইয়ের কথার বাইরে যেতে পারে না। তোমার মা আমাদের না জানিয়ে বিয়ে করেছিল, তার ফল সে পেয়েছে, কিন্তু তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মামা, আমি কিন্তু এবাড়ির মেয়ে না, আমার বাবার মেয়ে আমি, তার বংশের মেয়ে আমি, তোমাদের বংশের না, তাই তোমাদের কথা আমি মানতে পারবো না। সরি মামা। রিয়ার কথা শুনে সরোয়ার খান এবং সেলিম খান দুজনে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। রাসেলও রিয়ার কথা শুনে রেগে গিয়েছে। রিয়া জানিয়ে দিল সে একজনকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর সেই ছেলেই রিয়ার জীবনসাথী। সরোয়ার খান আর রাসেল রিয়ার কথা শুনে একদম রেগে লাল হয়ে গিয়েছে। সেলিম খান রিয়ার বাবা মাকে রাগী গলায় জানিয়ে দিল রিয়ার বিয়ে বুধবারই হবে, তাও রাসেলের সাথে। রিয়া তাদের কথা শুনে মুচকি হেসে রুমে চলে গেল। রাতে অফিস থেকে বাসায় আসলাম। লিমন আর মিরাজকে কুড়িগ্রামেই থাকতে বললাম। রাতে খাবার খাওয়ার পর আমি রুমে গিয়ে একটু শুয়ে পড়লাম। একটু পর রিয়া ফোন দিল। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো জান পাখি, কেমন আছো? আমি ভালো আছি বরমশাই, কিন্তু এদিকের অবস্থা ভালো না, হাওয়া খুব গরম। কেন, কি হয়েছে? শোনো তাহলে। শোনো, ওরা যাই বলুক তুমি মানবে না, যেন ওরা আরও রেগে যায়। আর আমি কালকেই কুড়িগ্রাম আসতেছি। তোমার বিয়ের দিন আমি ঠিক সময় হাজির হব, তারপর ওদের অহংকার মাটির সাথে মিশিয়ে দেব। ওকে জানো, তুমি যা বলবে তাই হবে। রিমা, তোমার বিয়ের ব্যাপারে কিছু বলেনি? না, রিয়া তো এ ব্যাপারে কিছু বলেনি, সবসময় চুপ থাকে। ও কিছু বলতেও পারবে না। তারপর আমি সেই দিন রাতে রিমাকে বাঁচানোর কথা রিয়াকে খুলে বললাম। ওহো, এই জন্য রিমা এখন অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। ও, এরপর রিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কুড়িগ্রাম যাওয়ার জন্য অনলাইনে রাতের ট্রেনের টিকিট কাটলাম। এবার পরিবারের সবাইকে নিয়ে যাব, কারণ আমার ওই বেঈমান আত্মীয়দের সারপ্রাইজ দিতে হবে। নাস্তা করে আম্মু আর মামিকে বললাম, আম্মু সব কিছু গোছগাছ করে রেখো, আজকে রাতেই আমরা গ্রামের বাসায় যাব সবাই। আর মামি, তোমাদেরও কিন্তু যেতে হবে, তাই রেডি হয়ে নিও। আমাদের যাওয়াটা কি ঠিক হবে বাবা? হ্যাঁ আম্মু, তোমাকে যেতেই হবে, কেননা অনেক হিসাব নিকাশ বাকি আছে ওদের সাথে, আর ওদেরকে সারপ্রাইজ দেব তোমায় নিয়ে গিয়ে, তাই যেতেই হবে আম্মু। আচ্ছা ঠিক আছে। আম্মু আর মামির সাথে কথা বলে আমি অফিসে চলে গেলাম। বিকেলে অফিস থেকে বাসায় এসে রেডি হয়ে নিলাম। সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। রিয়াকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমরা সবাই কুড়িগ্রামে আসতেছি, ও যেন টেনশন না করে। রাত 8:45 ট্রেন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। রাতে একটু ঘুমিয়েও নিলাম। সকালে কুড়িগ্রাম স্টেশনে নামলাম। লিমন আর মিরাজ স্টেশনেই ছিল। একটা হোটেল মিরাজ রুম বুকিং করে রেখেছে, সেখানে সবাই চলে গেলাম। অতঃপর ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে একটু ঘোরাফেরা করে রাসেলের বিবাহের কিছু তথ্য নিলাম। রাতে রিয়ার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। এর আগে শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলেছি। বুধবার সকাল থেকেই সেলিম আর সরোয়ার খানের বাসায় অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেল। সমস্ত আত্মীয় স্বজন এবং কিছু বন্ধুদেরকেও ইনভাইট করেছে। সন্ধ্যাবেলা বিবাহ রেজিস্টার এবং বিয়ে পড়ানোর আয়োজন করেছে।
মিরাজ সরোয়ার খানের আশেপাশেই ছিল আর সুযোগ বুঝে রেদওয়ানকে সব নিউজগুলো দিচ্ছিল। রিয়া বিয়েতে রাজি না হওয়ায় রিয়ার বাবা মাকে অপহরণ করার হুমকি দেয়। রিয়া হাসি মুখেই নাটক করে বিয়ের জন্য প্রস্তুতি নেয়, কারণ ভালোভাবেই জানে যে আজকে বিয়ের আসরে কি ঘটবে। তাই রিয়া কোনো টেনশন নেই। সন্ধ্যাবেলা সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ের প্যান্ডেলে উপস্থিত হয় সরোয়ার খান। বর কনেকে নিয়ে আসা হয়। সন্ধ্যা 7টার দিকে যখন কাজী সাহেব আসলো বিয়ে রেজিস্টার করার জন্য, ঠিক তখনই লিমন সেখানে পৌঁছে যায়। কাজী সাহেব যখনই নাম উচ্চারণ করবে তখনই, কাজী সাহেব বিয়ে রেজিস্টার করবেন না, কারণ এই বিয়ে হবে না। এ কথা শুনে বিয়ের আসর থেকে উপস্থিত সবাই আমার দিকে তাকালো। সরোয়ার আর সেলিম খান তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। রিয়া মুস্কি মুস্কি হাসছে আর রাসেলের দিকে তাকাচ্ছে। সরোয়ার খান এগিয়ে এসে আমাকে বললেন, মিস্টার লিমন, আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনি এ বিয়েতে বাধা দিচ্ছেন কেন? কারণ ওই মেয়েটিকে আপনি জোর করে আপনার ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, সেজন্য। দেখুন, আপনি এইভাবে এখানে একটা বিয়ের আসরে এসে হুটহাট মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের একটা সম্মান আছে। কাজী সাহেব, আপনি বিয়ের রেজিস্টার শুরু করুন। বিয়ে হবে না। লিমন সাহেব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি না তো আমাদের আত্মীয় আর না তো ওদের পরিবারের কেউ, তাহলে আপনি কেন বিঘ্ন সৃষ্টি করছেন? হ্যাঁ, আপনারা আমার কেউ না, কিন্তু যাকে আপনি আপনার ছেলের সাথে জোর করে বিয়ে দিচ্ছেন সে আমার আত্মীয় হয়। আত্মীয় মানে কি হয় আপনার, বলুন। কুল মিস্টার সরোয়ার, কুল। ওই মেয়েটি আমার ভাবি হয়, মিস্টার সরোয়ার খান। আর এই বাসায় মালিকের স্ত্রী, সেই বাসায় আপনি এখন দাঁড়িয়ে আছেন। হোয়াট? ফাজলামো করার জায়গা পান না আপনি? আপনার সাহস কী করে হয় আমার বাসায় এসে আমার ছেলের বিয়েতে এইসব মিথ্যা বলার? বিয়েতে আমন্ত্রিত সমস্ত মেহমানরা শুধু অবাকের উপর অবাক হচ্ছে আর তাকিয়ে দেখতেছে। কাজী সাহেব নিজেও নিজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। সেলিম খান আর সরোয়ার খান তো রেগে আগুন। রাসেল ও রেগে গিয়েছে। আপনি আমার ধৈর্যের সীমা পেরিয়ে গেছেন, আর একটাও বাজে কথা বললে আপনাকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। সেই অধিকার আপনার নাই, কারণ সে বাসায় আপনি দাঁড়িয়ে আছেন সেটা আপনার নয়। আর আপনাদের আমার কথা বিশ্বাস না হলে আমার ভাবিকেই জিজ্ঞেস করুন। লিমনের কথা রাসেল আর সহ্য করতে না পেরে বসার স্থান থেকে উঠে এসে লিমনের শার্টের কলার ধরে বলতে লাগলো, অনেকক্ষণ থেকে তোর বাজে বকুনি শুনতেছি। এই মুহূর্তে এখান থেকে যদি চলে না যাস তো ঘাড় ধরে বের করে দিব। রিয়া শুধু আমার আর কারো নয়। এদিকে রাসেল এসে লিমনের কলার ধরায় মিরাজের রাগ চরম পর্যায়ে চলে গিয়েছে। তাই মিরাজ বলল, একটা বিবাহিত মেয়ে কি করে আপনার হলো মিস্টার রাসেল? আপনাকে এর মধ্যে কে কথা বলতে বলেছে? আর আপনি কিভাবে জানেন যে রিয়া বিবাহিত? আগে ওর কলারটা ছেড়ে দিন, তারপর বলছি। ওকে, এবার বলেন। রিয়া আমার বন্ধু এবং ভাবি, আর লিমন আমাদের বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করেছি, বুঝলেন মিস্টার রাসেল? মিরাজের কথা শুনে শাহরিয়ার খান, সেলিম এবং রাসেল অবাক হয়ে গিয়েছে। না, রিয়া বিবাহিত নয়, সব একটা চক্রান্ত। এই তোরা রিয়ার বাবা মাকে নিয়ে আয় তো। রিয়ার বাবা মা নিচে আসার পর শাহরিয়ার খান রিয়ার বাবা মাকে রিয়ার বিবাহের ব্যাপারে জিজ্ঞেস করলেন। রিয়ার আম্মু জানিয়ে দিলেন যে হ্যাঁ, রিয়ার বিবাহ হয়ে গিয়েছে। এর আগে যখন তারা কুড়িগ্রাম এসেছিল তখন রিয়ার বিবাহ হয়ে যায়। আর রিয়ার আম্মুর কথা শুনে রাগে কটমট করছে। এই বিয়ে আমরা কেউ মানি না। আমাদের সবাইকে না জানিয়ে এই মেয়েটা বিয়ে করেছে, সেটা হবে না। নতুন করে আবার বিয়ে হবে ওর। এ কি রে, ছোট তোর মেয়ে এত নিচু একটা কাজ কিভাবে করতে পারলো? ছি। সরি খান সাহেব, আমি এ বিয়ে রেজিস্টার করতে পারবো না। একটা বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দেওয়াটা উচিত নয়। আপনি কোথাও যেতে পারবেন না, এ বিয়ে হবেই। আপনার সাহস কি করে হয় এই বিয়ে দেওয়ার? আমার সাহসের কিছুই দেখোনি তুমি। আমার কোম্পানিতে চাকরি করে আজ আমার বিরুদ্ধে কথা বলছো। খান পরিবার অনেক কিছুই করতে পারে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন, দেখি কে বাধা দেয়। যে বাধা দিতে আসবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। মিস্টার সরোয়ার, এসব কাহিনী বন্ধ করুন, নয়তো এর ফল ভালো হবে না। কি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এ বিয়ে হবে, দেখি কে বন্ধ করে এই বিয়ে। তোমরা দুজনেই যাও বেরিয়ে বাসা থেকে। এদিকে বিয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পর
আমরা হোটেল থেকে বের হলাম আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে। সরোয়ার খানের বাসা, যেটা নিলামে কিনে নিয়েছি। মিরাজের সাথে ফোনে কন্ট্যাক্টিং করা আছে। বিয়ের আসরে কি কি হচ্ছে সবই শুনতে পাচ্ছি আমি। কিছুক্ষণ পর বাসার সামনে পৌঁছে গেলাম। সবাইকে বাসার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর ঠিক তখনই সরোয়ার খান আর লিমনের কিছু কথা শুনতে পেলাম। সরোয়ার খানের কথা শুনে আমার রাগ উঠে গেল। সবকিছু হারিয়েও এদের অহংকার এখনো কমেনি। আমার বাসাতে দাঁড়িয়ে থেকে আমার বন্ধুদের বেরিয়ে যেতে বলে। আমি সবাইকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করেই বললাম, এই বাসাতে ওরা থাকবে, কিন্তু আপনারা এই বাসাতে থাকতে পারবেন না মিস্টার খান। আমার কথা শুনে বাসার দরজার দিকে তাকালো সবাই। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। সরোয়ার খান, আমার পরিবারের লোকজন আমাকে, আমার মা, বোন, মামা মামিকে দেখে অবাক হয়ে গিয়েছে। তাদের চোখ বড় বড় হয়ে গিয়েছে। হয়তো তারা ভাবতে পারছে না যে আমরা আজ এতগুলো বছর পর এখানে কেন। রেদওয়ান, তুই? হ্যাঁ মিস্টার খান, আমি। খুব অবাক হয়েছেন মনে হচ্ছে, হ্যাঁ? যাকে আজ থেকে কয়েক বছর আগে পুরো পরিবার মিলে মিথ্যা চোর সাজিয়ে তাকে সহ তার পরিবারকে এই বাসা থেকে বের করে দিয়েছিলেন, আজ হঠাৎ এতগুলো বছর পর আমাকে এই বাসায় দেখতে পাবেন, এটা বোধহয় কেউই আশা করেননি, তাই না? সেটাই তো ভাবছি যে এতগুলো বছর পর তুই এখানে কেন? এই বাসাতে ঢোকার সাহস কি করে হলো তোর? পেরিয়ে যায় এক্ষুনি, তোর মতো চোরের এ বাসা পা রাখার অধিকার নেই। মুখ সামলে কথা বলুন খান সাহেব। আমার ছেলে চোর নয়, চোর তো আপনারা। কি? বাসা ভর্তি মেহমানের সামনে আমাদেরকে চোর বলার সাহস হয় কি করে? চোর আর বেঈমানদেরকে তো চোর বলবেই, তাই না মিস্টার খান? তোরা এই বাসা থেকে বের হয়ে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? পুলিশ কি আপনার টাকায় গোলাম যে আপনি বলবেন তার পুলিশ চলে আসবে? হ্যাঁ, টাকা থাকলে সব সম্ভব হয়। তোদের মতো ফকিরদের সেটা না জানলেও চলবে। আপনি আমাকে হাসালেন মিস্টার খান। তোর হাসি বন্ধ করে এখান থেকে চলে যা। কি জন্য এসেছিস তুই এখানে? বারে, আমার বউকে আপনি আপনার ছেলের সাথে জোর করে বিয়ে দিতেছেন, আর আমি তার স্বামী হয়ে সেখানে আসবো না? এটা কোনো কথা বললেন খান সাহেব? তোর বউ মানে? তখনই রিয়া এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরল। আমি 2-1 মিনিট পর রিয়াকে বুক থেকে তুলে বললাম, হ্যাঁ, এই রিয়া আমার বিবাহিত স্ত্রী, বুঝলেন মিস্টার খান? আর আপনি আমার শ্বশুর শাশুড়িকে আটকে রেখে আপনার ছেলের সাথে আমার বউয়ের বিবাহের ব্যবস্থা করেছেন, সেটাও আমারই বাসায়। আপনার সাহস হলো কি করে? তোর বাসা মানে? ধৈর্য ধরুন, সবই জানতে পারবেন। এরপর আমি সবার উদ্দেশ্যে বলতে শুরু করলাম, আজকের এই বিবাহের আসরে উপস্থিত আমন্ত্রিত মেহমানগণ, আপনাদেরকে আজকের কিছু কথা এবং কিছু সত্য ঘটনা জানাতে চাই। প্লিজ আপনারা কেউ এখান থেকে যাবেন না। আজ থেকে কয়েক বছর আগে এই বাসা থেকে আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছিলেন এই 2 খানের পরিবার আর তাদের বড় বোন। এরপর আমি আমার আত্মীয়দের সব ঘটনা সবার সামনেই বললাম। সবাই আমার কথা শুনে সরোয়ার আর সেলিম খানকে ছি ছি করতে লাগলো। আমি আরও বললাম যে আমার বাবা এই খান পরিবারের ছোট ছেলে ছিলেন, আমার বাবার মৃত্যুর জন্য এরাই দায়ী। তখন সরোয়ার খান বললেন, থামুন আপনারা। এই ফকিরের ছেলেটি আপনাদের যা বলল সব তার বানানো নাটক। ওর বাবা সমস্ত জমি বিক্রি করে খেয়েছে, মারা গেছে, তাই আজ হয়তো কিছু দাবি নিয়ে এসেছে। আর ও যা বলল তার কোনো প্রমাণ নেই। প্রমাণ আমি দেব, তার আগে আমাকে ফকিরের ছেলে বলার উত্তরটা দিয়ে দেই। কি উত্তর দিবি তুই, ছোট লোকের বাচ্চা? রাসেলের সাথে বড় ফুপির ছেলে রিমানও যোগ দিল, যে রিমার সাথে মিলে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। রাসেল ভাইয়া, এক ছোট লোকের বাচ্চাদের বের করে দাও বাসা থেকে। রাসেল খান ছোট লোকের বাচ্চা আমি না, ওকে? ছোট লোকের বাচ্চা তুমি আর রিমান। যে টাকার অহংকারে তোমরা মানুষকে মানুষ মনে করতে না, অহংকারে পা মাটিতে ফেলতে না, আজ সেই টাকা পয়সার একটাও তোমাদের কাছে নেই। তোমাদের বাড়ি, গাড়ি, কোম্পানি সমস্ত কিছু বিক্রি হয়ে গিয়েছে। যে এই বাসাটা কিনেছে তারা তো তোমাদের উপর দয়া করে কয়েকটা দিন থাকার জন্য বলেছে। আজ তোমরা রাস্তার ফকির। রেদওয়ান, চিৎকার করবেন না মিস্টার খান। কি প্রমাণ আছে তোর? আছে
ছোট লোক কোথাকার। আপনি আমার বাবার বড় বোন, কিন্তু আমার ফুপি না। আর ছোট লোক আমি নই, আপনি। বেঈমান এবং বিশ্বাসঘাতক সবথেকে বড় এবং সত্য প্রমাণ হলো মিস্টার সরোয়ার খানের মেয়ে রিমা। যে রিমা নিজে আমাকে চোর সাজিয়েছিল, সেই রিমা নিজেই বলবে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আমার কথা শুনে সবার চোখ কপালে ওঠার মতো হয়ে গিয়েছে, বিশেষ করে রিমা। রিমা হয়তো ভাবতেও পারেনি যে আমি ওর নামটা বলে দেব। সরোয়ার খানও অবাক হয়ে গিয়েছে। আমি রিমাকে উদ্দেশ্য করে বললাম, কে মিস রিমা? আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? প্লিজ আপনি আমার সামনে দাঁড়িয়ে সবার সামনে সত্য কথাটা বলে দিন। না, আমার মেয়ে কিচ্ছু বলবে না। রিমা বলবে সব। বলবে না কিছুই। মিস রিমা, যদি আপনার মনে হয়ে থাকে যে কোনো একদিন আমি আপনার বড় উপকার করেছি, তাহলে আজ আপনি সব কথা বলবেন। রিমা আমার এই কথাটা শুনে আমার দিকে তাকিয়ে আমার সামনে চলে আসলো। সরোয়ার খান মেয়েকে বাধা দিলেন, কিন্তু রিমা তার বাধা শুনল না। রিমা উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে লাগলো, রেদওয়ান আপনাদের সামনে যা বলেছে আমার এবং আমার পরিবার সম্পর্কে সব সত্য কথা, সব সত্যি বলেছে সে। আমরা সবাই মিলে ষড়যন্ত্র করে তাদেরকে এই বাসা থেকে বের করে দিয়েছিলাম। বিশেষ করে আমিই বড় অপরাধী, কারণ এই নিরপরাধ ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আর তার সঙ্গ দিয়েছিল রিমা। রিমা, কি বলছো তুমি এসব? চুপ করো। সরি বাবা, আজ আমি চুপ করব না। জীবনে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, আর করতে চাই না। যাকে আমি মিথ্যা অপবাদ দিয়ে বাসা ছাড়া করেছি, একদিন সেই ছেলেটাই আমার জীবন এবং সম্ভ্রম রক্ষা করেছে। সে যদি চাইতো আমার ক্ষতি করতে পারতো, কিন্তু করেনি। রেদওয়ানের বাবার মৃত্যু এবং তাদের বাসা থেকে বের করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র আমি আমার পরিবারের সবাই এবং বড় ফুপি করেছে। রেদওয়ান যা বলেছে সব সত্য। রিমার কথা শুনে সরোয়ার খান আর সেলিম খান রাগে ফুঁসতেছে। তার মেয়ে এভাবে সবার সামনে সবকিছু ফাঁস করে দেবে, এটা তারা ভাবতেও পারেনি। সব মেহমানরা সেলিম খান আর শাহরিয়ার খানের পরিবারকে ছিছি করছে। অনেকে রাগ করে বিয়ের আসর ছেড়ে চলেও গিয়েছে, শুধু কয়েকজন আছে। কে মিস্টার সেলিম খান? আর কিছু বলার আছে আপনাদের? রিমা জানতো যে রিয়া আমার বউ, কিন্তু আপনাদের বলেনি, আর না বলাটাই আমার জন্য ভালো হয়েছে। তার মানে তুই রেদওয়ান আর রিয়ার ব্যাপারে সব জানতি? হ্যাঁ, আমি সব জানতাম, কিন্তু যে আমার জীবন বাঁচিয়েছে তার ক্ষতি কিভাবে করি তাই কিচ্ছু বলিনি। সব তো জেনেই গেছে। সবাই এবার এই বাসা থেকে বের হয়ে যা তোরা, নয়তো ঘাড় ধরে বের করে দেব। আমার বাসায় দাঁড়িয়ে আমাকেই বেরিয়ে যেতে বলছেন মিস্টার খান? আপনি তো এখন সামান্য একটা রাস্তার ফকির, ছোট লোক। তোর বাড়ি মানে? সমস্ত সম্পত্তির মালিক উনি। নিলামে সব কিছু উনিই কিনে নিয়েছেন। আমার বস এবং আমার বন্ধু, শুধু আমার একার বস নয়, আপনাদের কোম্পানিতে চাকরি করতো যে মিরাজ, সে মিরাজেরও বন্ধু এবং বস। হোয়াট? ইয়েস মিস্টার খান, রোহান গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের নাম শুনেছেন নিশ্চয়ই। যে কোম্পানির কারণে আপনার ব্যবসা ধ্বংস হয়েছে, যে কোম্পানির কারণে আপনি এখন রাস্তার ভিখারি। হ্যাঁ, শুনেছি। আমি সেই কোম্পানির মালিক এবং নিলামে ক্রয়কৃত খান গার্মেন্টসের নতুন মালিক। এই বাসার মালিক এই রেদওয়ান, যে সৎভাবে ব্যবসা করে আপনাদের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুই তাহলে এসব করেছিস? বেঈমান! স্টপ মিস্টার খান। বেঈমান তো আপনারা, চোর বাটপার তো আপনারা। আমার বাবাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। বিশ্বাসঘাতকতা এবং বেঈমান আপনারা করেছেন, আমি কোনো বেঈমানি করিনি। সেই দিন আপনারা আমাদের এই বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজ আপনাদের সবাইকে ভিখারির মতো এই বাসা থেকে তাড়িয়ে দেব। দেখ বাবা, আমরা তো তোর আপনজন, এমনটা করিস না। হাসালেন আপনি? আপনারা আমার আপনজন? কে বলেছে? এসব কি বলছিস তুই? আমি তো তোর ফুফি, তাই না? হ্যাঁ, ঠিকই বলছি। আমার শুধু একটাই ফুপি, বর্তমান যে আমার শাশুড়ি। তোমাদেরকে তো আমি চিনি না। তোমাদের মতো রাস্তার ফকির আমার আত্মীয় কি করে হতে পারে? আজকেই এই বিয়ের আসরটা আমি চেয়েছিলাম, আর সেই জন্যই হয়েছে, নয়তো রিয়া এই বাসায় আসতো না।
রিয়াকে কনে সাজিয়ে এখানে বসতে বলেছি আমি, যেন আপনাদের মতো বেঈমানদের মুখোশ খুলে যায়। তাই এই প্ল্যানটা আমিই করেছি। আমার বাবার করুণ মৃত্যু আমি ভুলিনি। সবাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে। সবাই ক্ষমা চাইতেছে আমার কাছে, আমার আম্মুর কাছে। শেষে ওরা কিছু উল্টোপাল্টা কথা বলল। আমার বাবা মাকে গালি দেয়ায় ওদের বাসা থেকে বের করে দিলাম। যাওয়ার সময় রিমা আমার দিকে করুণভাবে তাকিয়ে চোখের পানি ফেলছিল। আমার আজ অনেক ভালো লাগতেছে। আজ আমার চাওয়া পূরণ হয়েছে। আজকে সবাই খুশি, কেননা সত্যের জয় হয়েছে। যেই মিথ্যা অপবাদটা আমাকে দিয়েছিল আজ সবাই জেনে গিয়েছে সেটা মিথ্যাই ছিল। কিন্তু একটাই আফসোস, আজ বাবা নেই আমার কাছে, আমাদের সবার কাছে। সব ঝামেলা মিটিয়ে রাত 10টায় সবাই মিলে ডিনার করে রুমে গেলাম। রিয়া এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তখন আমি রিয়াকে বললাম, রিয়া, আমি তোমার কাছে বরাবরই ঋণী হয়ে যাচ্ছি। তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি। আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে তোমার মতো বউ পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি লাইফে। এই জান পাখি, এভাবে বলছো কেন? আমি যা করেছি আমার স্বামীর জন্য করেছি, আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি। তারপরেও আমি তোমাকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছিলাম, যদি কিছু হয়ে যেত। তোমার ভালোবাসা দোয়া, আমার 2 আম্মুর দোয়া আছে তো আমার সাথে। কিছুই হতো না আমার জান, আমার কিছু হতে দিবেই না কখনো। আমার লক্ষ্মী বউ, চলো ঘুমিয়ে যাই, আজ অনেক দখল গিয়েছে। চলো। এরপর রিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এদিকে সরোয়ার খানদের পুরো পরিবার রাগে অপমানে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বাসা থেকে বের হয়ে রিদওয়ানের বড় ফুপুর বাসায় গিয়ে উঠল। সবাই মিলে মাথা হেট করে বসে আছে। রিমা সবার থেকে আলাদা হয়ে এক কোণে গিয়ে বসে আছে। সবাই বুদ্ধি করতেছে কী করা যায়। রিদওয়ানের এই কাজের জন্য তারা প্রতিশোধ নিতে চায়। সবাই এখন রিমাকে দোষ দিচ্ছে। রিমা কেন রিয়া আর রিদওয়ানের কথা জেনেও বলেনি, আর কেন সমস্ত মেহমানের সামনে সব তথ্য বলল, সেই জন্য রিমাকে সবাই দোষারোপ করছে আর প্ল্যান করতেছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো রিমার মা। রিমার মা বলল, আর কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। অনেক পাপ করেছি আমরা সবাই। টাকার ক্ষমতার অহংকারে আমরা মানুষের থেকে অমানুষ হয়ে গেছি, তাই আল্লাহ আজ এই শাস্তি দিল। কি বলতে চাও তুমি? তোমরা 2 ভাই যে অন্যায় করেছো তোমাদের ভাইয়ের সাথে, এবং আমরা সবাই মিলে রেদওয়ানের সাথে এবং রিয়ার বাবা মায়ের সাথে যা করেছি সেটা চরম অন্যায় করেছি, তাই তার ফল পেলাম। আর কোনো অন্যায় করতে দেব না কাউকে। যা হবার ছিল তা হয়েছে। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? তোর বউ ঠিকই বলেছে ছোট। টাকা আর ক্ষমতার জোরে আমরা অন্ধ হয়ে গেছি, বিশ্বাসঘাতকতা আর বেইমানি করেছি নিজের ভাই আর বোনের সাথে। তার সাজা আজ পেলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই টাকাটা আছে সেটা দিয়ে ছোট একটা ব্যবসা করে সংসার চালাবে, আর সময় আসলে রিদওয়ানের কাছে ক্ষমা চেয়ে নেবে, আর ওর মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেবে, নয়তো আল্লাহ তাদের ক্ষমা করবে না। পরের দিন মিরাজ আর লিমন ঢাকায় চলে গেল। আমি ঠিক করলাম ঢাকার কোম্পানির সাথে সাথে কুড়িগ্রামের কোম্পানিটাও চালু করব। ওই কোম্পানির দেখাশোনা করবে আমার 3 বন্ধু। রাতে শুয়ে পড়লাম, তখন রিয়া বলল, এই অনেক দিন থেকে ঝামেলার কারণে তোমার আদর পাইনি কিন্তু। আমারও সেটাই মনে হচ্ছে গো। চলো শুরু করি তাহলে। চলো। এরপর দুজনে ভালোবাসার সাগরে ডুব দিলাম। রোমান্স শেষে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও 1টি বছর কেটে গেল। কুড়িগ্রাম এবং ঢাকার 2টা কোম্পানি এখন একসাথে চালাচ্ছি। রিয়াকে এখন অফিসে আসতে দেয় না। রিয়া প্রেগনেন্ট এবং বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। সামিয়ার বিবাহ দিয়েছি একটা ভালো ফ্যামিলির ছেলের সাথে। আজকে অফিসে এসে কিছু ফাইল চেক করছি, এমন সময় আম্মু ফোন দিয়ে জানালো রিয়া অসুস্থ হয়েছে। তাই দ্রুত বাসায় গিয়ে রিয়াকে নিয়ে হসপিটালে গেলাম। যথাসময়ে রিয়ার বাচ্চা প্রসব হলো, মেয়ে সন্তান হয়েছে। আজ অনেক খুশি আমি বাবা হতে পেরে। সবাই খুশি। রিয়াকে বেডে দেওয়ার পর আমি ছুটে গিয়ে রিয়াকে আদর করলাম, তারপর আমার মেয়েকে। কিছুক্ষণ পর আমি হসপিটাল থেকে নিচে নামার সময় দেখতে পেলাম রিমার বাবাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে তার।
কয়েকদিন পর রিয়াকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এখন খুশির জোয়ার বইছে। কিছুদিন পর রিমা আর তার পরিবার সবাই সন্ধ্যাবেলা আমাদের বাসায় এসে হাজির। আমি আর আম্মু তো দেখে অবাক। সবাই এসে আমার আর আম্মুর সাথে বসে পড়ে এবং ক্ষমা চাইতে লাগলো, আর রিমার বাবাকে বাঁচাতে বলল। বাবা, আমরা আমাদের পাপের শাস্তি অনেক পেয়েছি, এখনো পাচ্ছি। তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমার বড় বাবাকে বাঁচাতে সাহায্য করো। সবাই এভাবে বলতেছে। আম্মু আর রিয়া আমাকে ক্ষমা করে দিতে বলল, কিন্তু আমি কোনো কথা বলছি না। শেষে বড় মা আমার পা ধরার জন্য এগিয়ে আসলো। আমি নিচে বসে পড়লাম। বড় মায়ের হাত ধরে চোখের পানি মুছিয়ে দিলাম। আমি তো আর এদের মতো না, তাই সবাইকে ক্ষমা করে দিয়ে বড় বাবার চিকিৎসার ব্যবস্থা করলাম, ওদের কাজের ব্যবস্থা করলাম। এখন মাকে নিয়ে, রিয়াকে নিয়ে, আমার আদরের মেয়েকে নিয়ে আল্লাহর রহমতে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো আমাদের। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। Alright guys, this'll be easy. Just don't miss the checkpoints and let's go. Did we just lose yellow? Coming up on the quarry.